আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। জিএসটির সি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করছিলাম গত বছরের। আজকেও আমরা গত বছরের প্যাসেজ যেটা আসছিল সি ইউনিটে সেটা সমাধান করাবো। তার আগে আরো দুটা প্রশ্ন আছে যেগুলো থেকে জিএসটির সহ বাংলাদেশের সব পরীক্ষায় মানে আমরা বিগত বছরগুলো দেখছি নিশ্চিত করে প্রশ্ন আসে, এবং এই দুটা টপিক সবাই খুব করে পারো, অবশ্যই পারতে হয়। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা দেখাবো প্যাসেজ যাওয়ার আগে, এক নম্বরটা হলো প্রিপোজিশন। ভাই প্রিপোজিশন তোমার পারতেই হবে, যত ভয় লাগুক ভাইয়া। প্রিপোজিশন থেকে দু তিনটা করে করে প্রশ্ন আসে, মানে না আসলেও একটা আসে। প্রিপোজিশনটা ভালো পারার জন্য প্রিপোজিশনের বেসিক কিছু রুলস রেগুলেশন আছে, এখান থেকেও প্রশ্ন আসে। পরীক্ষায় বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমরা ফিক্সড প্রিপোজিশন বলতে পারি, মানে কোনো নিয়ম কারণ নাই, বুঝাবুঝির মানে ব্যাখ্যা বিশ্লেষণ নাই, ডাইরেক্ট পড়ে ফেলো। এটার জন্য আমি বলি সমাধান হলো ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন পড়ো। যে প্রিভিয়াস প্রশ্নগুলো বিসিএস পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা অন্যান্য জায়গায় আসছে, জিএসটিতে আসছে, এগুলো একটু বারে বারে পড়তে থাকো। এবং ধরো তুমি পড়বা কি অ্যাটাচ টু না ভাইয়া, শুধু অ্যাটাচ টু পড়ে চলে যাইও না। অ্যাটাচ টুটা নিশ্চয়ই কোনো একটা বাক্যে আসছে না, ওই বাক্যটা পুরো রিডিং পড়ো। এতে তোমার সময় হয়তো মনে হবে 20 সেকেন্ড বেশি গেছে, বাট পরীক্ষার হলে তোমারে এটা খুব হেল্প করবে। এবং যারা প্রিপোজিশন বাক্য ধরে পড়ে তারা কিন্তু অপশন পড়তে হয় না, তারা ওই বাক্য পড়লে তাদের মুখ দিয়ে অটোমেটিকলি ওই শব্দের পরে কোন প্রিপোজিশনটা হবে এটা অটো বের হয়ে যায়। কম্পিট উইথ আন্দাজে বের হয়ে যায় এটা। আসো, এক নম্বর প্রশ্ন, বাক্যের অর্থ বুঝতে হবে এখানে। দিস কার ওয়াজ গোয়িং ড্যাশ দ্য শপ ইয়েস্টারডে ওয়েন আই ওয়াজ কামিং হোম ফ্রম অফিস। বলছে এই কারটা যাচ্ছিল সপ্তাহে অতিক্রম কইরা গতকাল, ওয়েন যখন, আই ওয়াজ কামিং হোম ফ্রম অফিস আমি বাড়ি আসছিলাম অফিস থেকে। কোন শব্দটা বসাইবা এখানে? তুমি একটু গেস করো ভাই, কঠিন জিনিস না। ইয়াস, এমন একটা শব্দ যে শব্দটা নিজে নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, প্রিপোজিশন হয়, অ্যাডভার্ব হয়। শব্দখান হইলো এই ফার্স্ট শব্দটার অনেক ধরনের মানে আছে। আমাদের এই বাক্যে প্রিপোজিশন আকারে সে বসেছে। কোনো কিছু অতিক্রম করে যাওয়া বলতে আমরা পাস্ট শব্দটা ইউজ করি, ফলে বাক্য হবে উত্তর পাস্ট। দিস কার ওয়াজ গোয়িং পাস্ট দ্য শপ, মানে এই শপটারে অতিক্রম করে গেছে কারটায়। ইয়েস্টারডে গতকাল, ইয়েস্টারডে শব্দটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব। ওয়েন যখন, আই ওয়াজ কামিং হোম আমি বাড়ি আসছিলাম ফ্রম অফিস। ওয়েন শব্দটা দিয়ে যে পার্টটা যুক্ত আছে এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, তাই না? পুরো বাক্যটাকে একসাথে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আই ওয়াজ কামিং টু হোম বলা যাবে না, টু হোম কিন্তু বলা যাবে না। আমি জানি তোমরা সবাই জানো হোম অ্যাব্রোড এই কয়েকটা স্পেসিফিক শব্দ আছে আমরা যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি। হোম অ্যাব্রোড, হিয়ার, দেয়ার। হোম অ্যাব্রোড, হিয়ার, HERE, হিয়ার, THERE, দেয়ার। তাহলে হোম অ্যাব্রোড, হিয়ার, দেয়ার এই শব্দগুলোর আগে তুমি টু লিখতে পারো না, যে আই এম গোয়িং টু হোম, আই এম গোয়িং টু অ্যাব্রোড, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, আই এম গোয়িং টু দেয়ার, এরকম বলা যাবে না। কি বলতে হবে? আই এম গোয়িং হোম, হি ইজ গোয়িং অ্যাব্রোড, আই এম কামিং হিয়ার, শি ইজ কামিং দেয়ার, অথবা শি ইজ গোয়িং দেয়ার। তাহলে হোম অ্যাব্রোড, হিয়ার, দেয়ার এদের আগে তুমি প্রিপোজিশন লিখতে পারছো না। ওয়াজ কামিং টু হোম কিন্তু বলতে পারবো না। দেন বলছিলাম এই টপিকটা তোমরা অবশ্যই পারতেই হবে, না পারলে তোমার মানে প্রস্তুতিতে ঘাটতি থাকবে খুব। ভাইয়া কন্ডিশনাল, এটা অবশ্যই পারো তুমি, পারা উচিত। হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার, কমা, আমরা বুঝি, আমরা জানি এটা বাক্যের শুরুতে একটা অক্সিলারি আছে, কিন্তু বাক্যটা শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, এবং বাক্যের মাঝারে একটা কমা দিয়ে নতুন একটা বাক্য আছে। তার মানে এই বাক্যের শুরুতে যে অক্সিলারিটা, এই অক্সিলারিটা অবশ্যই ইফ এর কাজ করছে, ইফ। এবং আমি এই কথাটা বারে বারে বলি যারা আমার ক্লাস করছো রেগুলার, ইফ শব্দটা অর্থ যদি। ইফ শব্দটা বাক্যের শুরুতে বসলে বাক্যের মাঝে নিশ্চয়ই কমা বসে। ইফের পরিবর্তে আমরা ওয়্যার বসাতে পারি, হ্যাড বসাতে পারি, শুড দিয়ে আমাদের জিএসটি ইউনিটেও প্রশ্ন আসছে। ওকে, তাহলে দেখো, হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রাইম মিনিস্টার হইতাম, আই ড্যাশ করাপশন ফ্রম দ্য কান্ট্রি। তাহলে আমরা জানি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা সবাই জানো, তাই না ভাইয়া? থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত অংশটা যদি হয় পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত অংশটা যদি হয় কি পাস্ট
পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড ভি3, হ্যাড ভি3। তাহলে দেখো এই যে হ্যাড আই বিন মানে কি ইফ আই হ্যাড বিন, হ্যাড আই বিন মানে কি ইফ আই হ্যাড বিন দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রাইম মিনিস্টার হইতাম। তাহলে ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আমরা অন্য পাশে, বাক্যের অন্য পাশে কি লিখি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি3 লিখি। তাহলে দেখো ভাইয়া উড হ্যাভ ভি3 কোথায় আছে? উড হ্যাভ ভি3 কেবল সি নাম্বারেই আছে। আমি জানি সবাই সি নাম্বার কারেক্ট করেছো। তাহলে হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার অফ প্রাইম মিনিস্টার আই উড হ্যাভ আপরুটেড, আমি আপরুট মানে মূলোৎপাটন করতাম করাপশন মানে দুর্নীতি ফ্রম দা কান্ট্রি, দেশ থেকে। ফলে উত্তর পেয়েছি কি ভাইয়া? থার্ড কন্ডিশনালে পেয়েছি হ্যাড টাইপের কাজ করেছে, বাক্যের মাঝে কমা আছে। হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার, ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় অন্য পাশে উড কুড হ্যাভ, উড কুড মাইট হ্যাভ ভি3 হয়, আই উড হ্যাভ আপরুটেড করাপশন ফ্রম দা কান্ট্রি, দেশ থেকে আমি দুর্নীতি একবার আপলোড করে ফেলবো। আনফরচুনেট আমরা যারা বাংলাদেশি আমি জানি না নিয়ার ফিউচার আমরা এই পর্যন্ত পাই নাই, নিয়ার ফিউচারও আমরা এমন কোনো প্রাইম মিনিস্টার পাবো না যিনি আসলে দেশ থেকে দুর্নীতি একবারে দূর করে দিতে চান। এবং আমাদের জন্য আনফরচুনেট যে আমরা এমন কোনো রাজনৈতিক দলও আমাদের হাতে এখন বাংলাদেশে নাই যারা ক্ষমতা আসবে রিসেন্ট টাইমে, যারা কিনা ট্রুলি দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবে। তারা চিন্তা করছিল, করবে নিজেদের লাভ, নিজেদের দলের মানুষের লাভ চুরি করা, দুর্নীতি করা, নিজের দলের লোকদেরকে ক্ষমতায় বসানো, ইউনিভার্সাল ভিসি বানানো। আমরা যারা ভালো কাজরে ভালো বলতে চাই, কোনো ধরনের ডাউট ছাড়া খারাপ কাজরে কে করছে আমার ইস্যুরাই খারাপ বলতে চাই, আমাদের জন্য খুব ফিউচার নাই বাংলাদেশি কনটেক্সটে। সাধারণ মানুষের সেই অর্থে সুখ আসবে এটা আমরা বলতে পারি না। যারা রাজনীতি করে নির্দিষ্ট একটা দলের, ওই দল যদি ক্ষমতায় থাকে তাহলে তারা হয়তো আপাতত টাইমে ভালো থাকবে, বাট আপামর মানুষ পলিটিক্যাল পরিচয় ছাড়াও ভালো থাকতে পারবে, এই কনটেক্সটটা বাংলাদেশে এখন আমরা দেখছি না। এটা আমাদের জন্য খুব আনফরচুনেট, বাট আমরা হতাশ হব না। উই শুড বি হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক। আসো ভাইয়া প্যাসেজ সমাধানে আমরা চলে যাই। 1 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন এখানে দেখাচ্ছে a suitable title of the passage would be, আমরা যে প্যাসেজের সমাধান করব বলছিলাম, এই প্যাসেজের একটা টাইটেল চাইছে ওনারা। তার মানে টাইটেল মানে কি ভাইয়া? এই টাইটেল মানে হলো পুরো প্যাসেজটারে কভার করা যায় একটা অপশন দিয়ে, একটা কথা দিয়া, এটা হলো টাইটেল। মানে পুরো প্যাসেজের মূল থিমটা কি, অপশন পড়ব না। আমি যেমনটা বলি, প্যাসেজটা না দেখে তোমাদের আগে প্রশ্ন দেখাইছি ভাইয়া। প্যাসেজ থেকে প্রশ্ন আছে মাত্র 2টা। হোয়াট আর দ্য প্লেসেস ওয়ার গ্রোসার্স সেল দেয়ার প্রোডাক্টস, মানে কোন প্লেসে গ্রোসাররা বিক্রি করে তাদের পণ্য। এবার আমরা আসলে প্যাসেজ পড়ি। প্যাসেজটা অনেক বড় বাট একেবারে সহজ। প্লিজ যারা ভালো করতে চাও ভাইয়া, ইংলিশে ভালো করতে চাও, চান্স পাইতে চাও জিএসটিতে, তারা একটু প্যাসেজ সমাধান করো। আমার প্যাসেজ সমাধান নামে একটা প্লেলিস্ট আছে, আমি বলেছিলাম ওই প্লেলিস্টের ক্লাসগুলো করো। এবং আবার বলি, প্যাসেজ সমাধান এমন একটা জিনিস যেখানে তুমি অনেক ভালো করবা, দরকার শুধু বাসায় প্র্যাকটিস করার সাহস নিয়ে। প্যাসেজ সমাধান করতে আসলে অবশ্যই তুমি হতাশ হইবে না, এই কারণে তুমি ট্রিক্স এন্ড টিপস জানো। আমার ক্লাসগুলো করলে দেখবা সব ট্রিক্স এন্ড টিপস আমি বলে আসছি প্রশ্ন সমাধান করতে করতে। প্লাস প্যাসেজ সমাধান করতে আসলে তুমি খুব কঠিন শব্দ খুব বেশি পাবা না, এমন শব্দ পাবা যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি। সমস্যা হলো দেখতে বড় হলে ভয় পাইও না ভাই, দেখতে বড় হলে অনেক জিনিস কিন্তু সহজ। অনেক কঠিন জিনিস দূর থেকে কঠিন মনে হয়, বাট কাজটা কিন্তু সহজ। ফর এক্সাম্পল, আমি মুসলমান মানুষ, আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, যারা ফজর নামাজ মসজিদে যায় পড়ো, দেখো ভাই ফজর নামাজ মসজিদে পড়তে তোমার কাছে কঠিন মনে হইতে পারে, একদিন নাই না দেখবা তোমার কাছে কত ভালো লাগে। তো যে কাজগুলো কঠিন মনে হয় একদিন করে ফেললে দেখবা কাজটা অনেক ভালো এবং কাজটা মানে তুমি করতে মজা পাচ্ছ। এই প্যাসেজ সমাধানের উত্তর কিন্তু প্যাসেজের ভিতরেই আছে। আর আমরা প্যাসেজটা কুইক করে রিডিং করি, তোমরা পড়ে ফেলতে পারো নিজের মতো পজ করে। ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, যখন থেকে আমরা জন্মগ্রহণ করি, উই ক্যানট লিভ এলোন, আমরা একলা একলা থাকতে পারি না। উই স্ট্যান্ড ইন কনস্ট্যান্ট নিড অফ অ্যাসিস্ট্যান্স, মানে আমাদের দরকার একবারে কনস্ট্যান্ট সহযোগিতা। স্ট্যান্ড অর্থ এখানে দাঁড়ানো দরকার নাই ভাই, স্ট্যান্ড শব্দ অর্থ দাঁড়ানো, কিন্তু তুমি এখানে দাঁড়ানো করলে কেমনে বুঝবা? তাহলে উই স্ট্যান্ড ইন কনস্ট্যান্ট নিড, মানে আমাদের প্রয়োজন কনস্ট্যান্ট একটা প্রয়োজন অফ অ্যাসিস্ট্যান্স, সহযোগিতার প্রয়োজন, ফ্রম অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশ থেকে। উই নিড ক্লথস দ্যাট আদার্স মেক, আমাদের জামা কাপড় দরকার যেটা অন্যরা বানায়। হাউসেস উইচ আদার্স বিল্ড, অন্য বাড়ি যেগুলো অন্যরা বানায়। অ্যান্ড ফুড উইচ আদার্স প্রডিউস, যে খাবারগুলো অন্যরা বানায় তাদের কাছে যাইতে হয়। টাকা থাকলে মানে আমি শুধু নিজে চিন্তা করলে হয় না, মানে নিজে নিজে সব করবো এই বিষয়টা এখানে নাই। আমার জামা কাপড়ের জন্য জামা কাপড় যে বানায় তার কাছে যাইতে হয়,
ঈদের সময় দেখো জামা কাপড় যারা দর্জির দাম কত বেশি থাকে। তারপরে বাড়ি লাগে, আমাদের খাবার লাগে। উই হ্যাভ টু গেট আওয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আদার্স, while others get their livelihood in return by working for us। ওই যে আমরা কিন্তু ট্রানজাকশন করি। আমি হয়তো ধরো কি বিক্রি করি, জামা কাপড় বিক্রি করি। এখন আমি খুব স্বাধীন না, আমি জামা কাপড় বিক্রি করে কি করব? জামা কাপড় বিক্রি করে আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি আবার খাবার কিনতে হবে আরেকজনের কাছ থেকে গিয়ে। উনি আবার ওই খাবার বিক্রি করে জামা কাপড় পরতে হবে না, জামা কাপড় আমার কাছ থেকে কিনবে। তার মানে আমরা কিন্তু ইন্টারলিঙ্ক সবাই, তার মানে কেউ কাউরে ছাড়া বাঁচতে পারি না। এই পেজের থিম কিন্তু এটাই দিচ্ছে ভাই, এটা বোঝাতে চাইছে। দেন as children we need our parents to comfort us। বাবা মার দরকার কিন্তু আমাদের, টেক কেয়ার অফ আস, আমাদের যত্ন নেওয়ার জন্য, গাইডেন্সের জন্য। উই ক্যানট এক্সিস্ট আ ডে উইদাউট আওয়ার ফেলো ম্যান। মানে আমরা এই কথাটা আরো জোর দিয়ে বলছে আমাদের আগের কথাটারে। উই ক্যানট, দেখো ভাই, উই ক্যানট এক্সিস্ট আ ডে উইদাউট আওয়ার ফেলো ম্যান। মানে আমাদের ফেলো ম্যান মানে হলো আমাদের মতো অন্য যে মানুষগুলো আছে, অন্য পেশায় অন্য কাজ করে, এই মানুষদেরকে ছাড়া আমরা বাঁচতেই পারি না, মানে চলতেই পারি না, এক্সিস্টই করতে পারি না। উই রিকোয়ার টিচার্স টু এডুকেট আস, ডক্টরস টু টেক কেয়ার অফ আস। দেখো ডাক্তারও লাগবে, টিচারও লাগবে। আওয়ার হেলথ অ্যান্ড ওয়েল বিং, and traders and grocers to supply us with our daily necessities. We need friends to stand by us in hard times and to share our joy. Even the bus or train drivers we hardly notice help us move around and ensure that we have mobility in our life। তার মানে এই যে বাস ড্রাইভার যারা, তাদেরও কিন্তু আমাদের জীবনে অনেক ভূমিকা আছে। তার মানে কি, এই পেজের টাইটেল হলো ভাই আমরা একলা চলতে পারি না। এটাই suitable title of the passage would be one cannot live alone। কেউ একা বাঁচতে পারে না। তুমি একা থাকতে পারবা, বাট তুমি খাওয়ার জন্য কিন্তু দোকানে যাইতে হবে, যে খাবার বিক্রি করে। পড়ার জন্য কিন্তু জামা কাপড় কিনতে হবে। তুমিও একটা সার্ভিস কাউরে না কাউরে দিবা, মানে তোমার সোসাইটির দিচ্ছ। তারপরে কি, হোয়াট আর দ্য প্লেসেস ওয়ার গ্রোসার্স সেল দেয়ার প্রোডাক্টস। কোন প্লেসে গ্রোসাররা প্রোডাক্ট বিক্রি করে? গ্রোসারিজে। মোটামুটি এই শেষ। আরেকটা আছে কিনা? আরেকটা প্রশ্ন আছে, ডক্টরস টেক কেয়ার অফ আওয়ার হেলথ। এটা আমাদের পেজের একটা পার্ট। এখান থেকে ওনারা গ্রামার পয়েন্ট বের করছে, মানে ভোকাব পয়েন্ট একটা বের করছে। টেক কেয়ার অফ শব্দটা আমরা রিপ্লেস করতে পারি কোন ওয়ার্ডটা দিয়া? আর কেয়ারফুল অ্যাবাউট, লুক আফটার, ডু নট কেয়ার মাচ অ্যাবাউট, আর ইন্টারেস্টেড ইন। অবশ্যই তোমরা জানো ভাইয়া, গ্রুপ ভার্ব যখন তুমি পড়ো, গ্রুপ ভার্ব পড়তে গেলে তুমি লুক আফটার পড়ো, তাই না? লুক আফটার পড়ো, তারপর তুমি টেক আফটার পড়ো। টেক আফটার মানে হলো রিজেম্বল। টেক আফটার মানে কি? রিজেম্বল শব্দের সাথে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। তাহলে টেক আফটার মানে হলো কাউরে দেখতে কারো মতো মনে হওয়া, আর লুক আফটার মানে হলো কারো যত্ন নেওয়া। তাহলে এই যে ডক্টরস টেক কেয়ার অফ আওয়ার হেলথ, ডক্টরে আমাদের মানে স্বাস্থ্যের যত্ন নেয়। তাহলে টেক কেয়ার অফ এর পরিবর্তে আমরা কি বলতে পারি ভাইয়া? লুক আফটার। এই ছিল আজকের ক্লাসে কি আমি এক্সট্রা কথাবার্তা বলেছি কিনা বইলো, যদি কষ্ট পেয়ে থাকো কেউ এক্সট্রা কথায়, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। আমি তোমাদেরকে ভয় পাচ্ছি রিসেন্ট টাইমে, আমি স্টুডেন্টদেরকে এমনও ভয় পাই, আমি সাবধান থাকি যেন কোনোভাবে ভুল কিছু না পড়ায় ফেলি, ভুল কিছু না বলে ফেলি। আনফর্চুনেট আমার জন্য, আমি এখন রিসেন্ট টাইমে স্টুডেন্টের কাছে গালিগালাজও খাই। আমার 1 নম্বর ক্লাসে কমেন্টগুলো দেখবা একজন স্টুডেন্ট আমার ভিডিওর যে থামনেলের জন্য মাশাআল্লাহ আমার উন্নত মানের একটা গালি দিয়ে গেছে। আমি খুব বেশি কষ্ট মা খাই না, বাট তাও মনে হয় মাঝে মাঝে, কি রে ভাই, আমি কি থামনেলের জন্য গালি খাইতে পারি আমার কোনো স্টুডেন্টের কাছ থেকে? আনফর্চুনেট। এবং এটা আসলে আমি যেভাবে একটু চিন্তা করার চেষ্টা করি, এরকম মানুষকে খুব বেশি নিরুৎসাহিত করে। এরকম অ্যাপ্রোচ থাকলে আমার মতো মানুষজন এই ফিল্ডে থাকবে না। এই ফিল্ডে থাকবে কেবল যারা এখান থেকে খুব ইনকাম করতে পারবে, ব্যবসায়িক মুডে থাকতে পারবে তারা। আর আমার মতো টাইপের মানুষজন আস্তে হারিয়ে যাবে। হ্যাঁ, এবং যেটা অনেক মানুষকে ক্ষতিও করবে, 2-4 জন মানুষের খারাপ ব্যবহার করার কারণে। ফলে আমরা যখন কমেন্ট করব কোনো টিচারের ক্লাস করে, একটু যদি পজিটিভ টোনে করতে পারি, মনে হয় টিচার মোটিভেটেড থাকবে। বাট যদি গালিগালাজ করে কেউ আইসা, তাহলে তো এই মানুষটা আইদার সে আক্রমণ করবে, টিচার আক্রমণ করবে না, নর্মালি করা উচিত না, অথবা উনি কষ্ট পাবে, আস্তে আস্তে এই ফিল্ড ছেড়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আনফর্চুনেট আমাদের সবার জন্য যে টিচাররা টিচিং মানে প্রফেশনে থাকছেন না, অনেকগুলো কারণ আছে। কারণ মানুষের কাছ থেকে ভালো সম্মান পায় না,
টাকাও কিন্তু টিচারদের সেই অর্থে নাই, যারা অধিকাংশ টিচারদের আর কি সেই অর্থে সম্মানও পায় না, টাকাও পায় না। আবার যারা সম্মান পায় তাদেরকে মানুষজন হয়তো ভয়ে সম্মান করে কোনো কারণে, টাকা ইনকাম করে হয়তো অবৈধ পয়েন্ট অফ ভিউ অ্যাড থাকে। তোমাদের সবার জন্য শুভকামনা, দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।